আপনারা জানেন কার্যত আরএসএস এর সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে রাজনৈতিক দোলাচল, রাজনৈতিক জল্পনা বিরোধী শিবিরে নানানবার উঠেছে। আর ঠিক সেখান থেকে প্রশ্ন ওঠে আরএসএস এর সঙ্গে বিজেপির সম্পর্ক ঠিক কোন জায়গায়। অবশ্যই বলবো, কিন্তু তার আগে কেন হঠাৎ আরএসএস এবং বিজেপি নিয়ে কথা বলতে শুরু করলাম তার একটি সম্যক ধারণা আপনাদের সামনে রাখবো। অর্থাৎ আজ নাগপুরে দীর্ঘ 12 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছিলেন নাগপুরে আরএসএসের সদর দপ্তরে। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কেন হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছর পর নাগপুরে পৌঁছে গেলেন, অর্থাৎ আরএসএসের দপ্তরে পৌঁছে গেলেন। প্রশ্ন নানান রকম থাকতে পারে, কিন্তু মূল শিডিউল কী ছিল, সময়সূচি কী ছিল। ঠিক সকাল 9টায় তিনি নাগপুরে আরএসএসের দপ্তরে পৌঁছলেন, 1টা অবধি থাকলেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে এলেন নানান কর্মসূচি করে। আর ঠিক সেখান থেকে এবার সঠিক রাইট জায়গায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ঠিক কোন সমীকরণে মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন এবং আরএসএসের দপ্তরে পৌঁছলেন। মূল বিষয় আপনারা জানেন 2013 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএসের দপ্তরে গিয়েছিলেন এবং তারপরে 2014 সালে লোকসভা নির্বাচন এবং বিপুল জয়, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতে প্রধানমন্ত্রী হিসেবে বিজয় পতাকা গেড়েছিলেন এবং তারপরে 2019 সাল কার্যত যথেষ্ট ভালো মার্জিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও মসনদে বসলেন। তারপরে আবারও 5 বছর পৌঁছে গিয়েছে 2024 সাল, অর্থাৎ 2024 সালে কার্যত যখন মোদি ম্যাজিকের কথা বলা হয়, অর্থাৎ মোদি ফ্যাক্টরের কথা যখন বলা হয়, তখন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের নাম করে বারংবার বিভিন্ন জায়গায় কর্মসূচি করতে গিয়ে, প্রচার কাজ করতে গিয়ে বলছিলেন ইস বার 400 পার। কিন্তু 2024-এ সেই স্লোগান কোনো এক জায়গায় ফেইল হয়, আপনারা সেটা জানেন। আজ বিজেপি সরকারে রয়েছে এনডিএর মদতে, আর ঠিক সেখান থেকে বিজেপির একক মেজরিটি কোনো এক জায়গায় একটু হলেও লঙ্ঘিত হয়েছে। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক কেন এই রকম ঘটনার সম্মুখীন হলেন বিজেপির যাবতীয় নেতা নেতৃত্বরা। কার্যত বিজেপির সঙ্গে আরএসএসের সম্পর্ককে ঘিরে 1925 সাল থেকে 1972 সাল এবং তারপরে 1980 সাল। আমি কেন বলছি তার কারণ 1972 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএসে জয়েন করেন। তারপরে 2001 সাল কার্যত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানে আরএসএসের পূর্ণ সমর্থন ছিল। আর সেখান থেকে দাঁড়িয়ে আরএসএসের সঙ্গে বিজেপির এই সমীকরণ, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরএসএসের সমীকরণ অত্যন্ত সুদৃঢ়। আর ঠিক সেখান থেকে প্রশ্ন উঠতে শুরু করে বিজেপির সঙ্গে আরএসএসের এই সম্পর্ক হঠাৎ মাঝে কেন শিথিল হয়ে পড়েছিল। অর্থাৎ আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচনের পরে হঠাৎ করে বিশেষ করে জেপি নাড্ডা জাতীয় সভাপতি তিনি কার্যত বলেছিলেন যে একটা সময় ছিল যখন বিজেপিকে আরএসএসের ওপর ভরসা করতে হতো, তার ওপর বেস করে নির্ভর করে রাজনীতিটা করতে হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি একা লড়াই করার ক্ষমতা রাখে। সেখান থেকেই যাবতীয় দূরত্ব শুরু হয় আরএসএসের সঙ্গে বিজেপির। এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএসের দপ্তরে গিয়েছেন, সেখান থেকে 3-4টি সমীকরণ উঠে আসছে। 2029-এ রাজনৈতিক সমীকরণ কোথায় গিয়ে পৌঁছবে, অর্থাৎ ঠিক কী প্রোপাগান্ডা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুত্বের লড়াই আর কিভাবে লড়লে পরে সাধারণ মানুষের কাছে হিন্দুত্বের ব্যাখ্যা পৌঁছানো যাবে এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী শিবির এও বলছেন, অর্থাৎ কার্যত আরএসএসের সঙ্গে বিজেপির যে সংঘাত সামনে এসেছিল সেই সংঘাতকে আরেকটু শিথিল করবার জন্য পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএসের দপ্তরে। আজ ঠিক এই বিষয় নিয়ে ডিবেট শুরু হবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর আজ মূল আলোচনার বিষয় আরএসএসের দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ নমো। ঠিক কী কারণ, কি ব্যাখ্যা জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়, কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিস্তারিত আলোচনা। দেখুন, 1925 সালে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের হাতে নাগপুরে প্রতিষ্ঠিত আরএসএসের আদর্শই বিজেপির রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে। মোদী নিজে একজন সাবেক আরএসএস প্রচারক, আর এই সংগঠনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক তার রাজনৈতিক সিদ্ধান্তগুলিতে স্পষ্ট। আরএসএসের হিন্দুত্ব ভিত্তিক জাতীয়তাবাদী দর্শনে আজ বিজেপির প্রতিটি বড় নীতির মেরুদণ্ড। সমন্বিত দেওয়ানবিধি, ধারা 370 বাতিল, নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে রাম মন্দির নির্মাণ পর্যন্ত প্রতিটি বিতর্কিত সিদ্ধান্তের পেছনে এই সংগঠনের আদর্শগত ছাপ স্পষ্ট।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিজেপির নির্বাচনী সাফল্যের অন্তত 70% কৃতিত্ব আরএসএস এর 5 লক্ষেরও বেশি স্বয়ংসেবকের, যারা ভোটার তালিকা প্রস্তুত থেকে শুরু করে জনসংযোগ পর্যন্ত প্রতিটি স্তরে সক্রিয়। সংঘ পরিবারের শতাধিক সহযোগী সংগঠন একসঙ্গে একটি সাংস্কৃতিক আধিপত্য গড়ে তুলেছে, যা শিক্ষাঙ্গন থেকে গণমাধ্যম পর্যন্ত সর্বত্র বিজেপির রাজনৈতিক এজেন্ডাকে স্বাভাবিক করে তুলেছে। তবে এই সম্পর্ক সম্পূর্ণ দ্বন্দ্বমুক্ত নয়। অর্থনৈতিক নীতির ক্ষেত্রে আরএসএস এর স্বদেশী গোষ্ঠী ও বিজেপির বাজারমুখী নীতির মধ্যে টানাপোড়েন দেখা গেছে। 2024 সালের লোকসভা নির্বাচনের পর নমোর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে দল ও জাতীয় সমন্বয় নিশ্চিত করা হচ্ছে। বিরোধী জোটের একত্রিত হওয়ার এই সময়ে আরএসএস এর ভূমিকা বিজেপির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতীয় সভাপতি বাংলাদেশি সনাতনীদের উপর অত্যাচার এবং 2 থেকে 4 এপ্রিল ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের আগে এই নাগপুর যাত্রা প্রশ্ন তুলেছে হিন্দু মুসলিম একটা রয়েছে তা বোঝাতে দীর্ঘদিন নমুর আরএসএস দপ্তরমুখী না হলেও কিছু রাজ্যভিত্তিক নির্বাচনের আগে সাম্প্রদায়িক রাজনীতি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেজন্যই কি রণকৌশল সেট করতেই এই যাত্রা? আজ এখান থেকেই বিতর্ক শুরু। দেখুন, দপ্তরে গিয়েছে, আরএসএস এর দপ্তরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই অবধি ঠিক ছিল। কিন্তু প্রসঙ্গ উঠতে শুরু করলো যখন 12 বছর পর তিনি পৌঁছলেন। অর্থাৎ সরাসরি বিরোধী শিবিরের মূল দাবি অনেকগুলো জায়গাতে রয়েছে। আরএসএস এর সঙ্গে বিজেপির ঠিক কোন সমীকরণ? বারংবার বিজেপি যা বোঝানোর চেষ্টা করেন যে তারা বিশেষ করে সমস্ত দেশের সব জাতির সব ধর্মের মানুষের জন্য, সে জায়গায় একটু হয়তো ব্যাকফুটে যেতে হয় যখন আরএসএস এর সঙ্গে সমীকরণ তৈরি করবার চেষ্টা করে বিরোধী শিবির। সে জায়গায় একটু অস্বস্তিতেও পড়েন তারা, কিন্তু সেই অস্বস্তি কি ব্যাখ্যা দেন তারা, সেটাই একবার জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে পরিচয় পর্ব সারবো। এখন আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আবু শর্মা, কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আপনাদের চারজনকে স্বাগত ট্রাইপি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই একটু যাওয়ার চেষ্টা করব আলীবাবুর কাছে। আলীবাবু, কার্যত 12 বছর পর আরএসএস এর দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি দরকার পড়লো বলুন তো হঠাৎ করে? 2013 সাল, আমি যদি একটু সমীকরণটা বোঝার চেষ্টা করি, 2014 সাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসলেন প্রধানমন্ত্রী হিসেবে। তারপরে 2019 সাল ব্যাপক মার্জিন, 2024 সাল একটু ক্ষীণ হয়েছে সেই মার্জিন। কিন্তু প্রসঙ্গ উঠছে 12 বছর পর ঠিক কোন রণকৌশল? দেখুন, সবাইকে আমার আগামী যে দিনগুলোতে তার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং একইভাবে আজকে কলি যুগাব্দ 5127 এবং বিক্রম সংবৎ 2082 অভিনন্দন জানাচ্ছি তার জন্য। আজকের এই পুণ্যতিথিতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি আরএসএস এর রেশমবার মহারাষ্ট্রের নাগপুরে কার্যালয়ে তিনি গিয়েছেন এবং সেখানে তিনি একটা সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন, মাধব নেত্রালয়। সেই উপলক্ষে একটা চক্ষু অপারেশন সংক্রান্ত বিষয়ে তিনি একটা সরকারি প্রোগ্রামে গিয়েছিলেন সেই জায়গাটায়। আর সঙ্গে সেখানে আমাদের আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগোয়ার, ডাক্তারজি বলে আমরা যাকে জানি, কেশব বলিরাম হেডগোয়ার পুষ্পাঞ্জলি দিয়েছেন শ্রীপাদ পদ্মে। এবং একই সঙ্গে আমাদের যে নাগপুরে আমাদের আম্বেদকরজির তার যে মূর্তি রয়েছে, সেই নাগপুরের আম্বেদকরজির কাছে গিয়ে তিনি সেখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। না না, দেখুন আলীবাবু, এগুলো তো নিউজ বলছেন, আমি বলছি এটা নিউজ না, আমি রণকৌশল জানতে চাইছি। নিউজটা আমরা দিয়েছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রণকৌশলটা ঠিক কি? রণকৌশলটা বলি, রণকৌশলটা একটাই, সেটা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তাদের যে 100 বছর পূর্ণ হলো। 1925 সালে আরএসএস এর জন্ম, আর তারপরে আজকে 2025 100 বছর অতিক্রান্ত হয়েছে। তার জন্য আরএসএস একটা ভারতবর্ষের শুধু নয়, বিশ্বের বৃহত্তম একটা হিন্দু সেবা সংগঠন, যারা এনজিওর মাধ্যমে সারা ভারতবর্ষে পরিষেবা দেন।
এবং পরিষেবা সংক্রান্ত ব্যাপারে একটা সরকারি অনুষ্ঠানে তিনি গিয়েছেন, মাধব নেত্রালয়, যেখানে প্রতি বছর 1 লক্ষের উপরে মানুষ চোখের অপারেশন, চোখের যাবতীয় চিকিৎসা করে। এরকম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর এরকম বহু সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। সেই সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে আপনার শিক্ষা সংক্রান্ত ব্যাপারে আছে, স্বাস্থ্য সংক্রান্ত হোমিও চিকিৎসার ব্যবস্থা আছে। সারা ভারতবর্ষে হাজার হাজার মানুষের কাছে সংঘ পৌঁছে যান। সেই কারণে ভারতবর্ষের একটা বৃহত্তম সেবা সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার কার্যালয়ে গিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। নিশ্চয়ই একটা ভালো দিক, নিশ্চয়ই একটা ভালো দিক। বেশ, আমি জানি না কতটা দর্শকরা বুঝতে পারলেন রণকৌশলটা ঠিক কী। হয়তো তারা রণকৌশলটা একটু গোপনভাবেই রাখতে চাইছেন। আমি ঠিক এখানে সরাসরি একটু আবুবাবুর কাছে যাব। আবুবাবু, আপনারা কেন এত বিরোধিতা করেন বলুন তো? সরাসরি আপনারা বলেন আরএসএসের সঙ্গে হিন্দুদের যোগসূত্র এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির সঙ্গে আরএসএসের এই যে মেলবন্ধন করানোর আপনারা চেষ্টা করেন। জেপি নাড্ডা তো স্বয়ং বলেছিলেন আরএসএসকে তাদের এখন আর প্রয়োজন নেই। এখন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছেন, তখন আপনাদের এত গাত্রদাহ কেন হচ্ছে? সবাইকে নমস্কার জানাই। দেখুন, ভারতীয় জনতা পার্টি যদি একটা কলা হয়, কলার খোসাটা ভারতীয় জনতা পার্টি, আর কলা যেটা শাঁস সেটা হচ্ছে আরএসএস। তো ভারতীয় জনতা পার্টির আমরা যদি ইতিহাস দেখি, তাহলে তাদের সংগঠন মহামন্ত্রী, ওদের একটা পদ আছে, সেই সংগঠন মহামন্ত্রী সবসময় আরএসএস থেকে আসে। আগে রামলালজি ছিলেন, এখন VL সন্তোষজি আছেন, সেসব অন্য ব্যাপার। আমি আপনাকে বলছি, আরএসএস এই যে সংস্থা বিগত 100 বছর ধরে ভারতবর্ষে মানুষকে, মানে যারা হিন্দু, ভারতীয় হিন্দু যারা, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে বিগত 100 বছর। কিন্তু আজ পর্যন্ত আরএসএস 37%-এর বেশি ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে নিয়ে আসতে পারেনি। সুতরাং তাদের যেটা মূল লক্ষ্য, যে গোটা ভারতবর্ষকে, মানে তা ভারতীয় হিন্দুদের, গোটা ভারতবর্ষের ভারতীয় হিন্দুদের ভারতীয় জনতা পার্টির ঝুলিতে তুলে দেওয়া, এই যে মূল লক্ষ্য, এই মূল লক্ষ্যে বিগত 100 বছর ভারতবর্ষের মানুষের ধর্মনিরপেক্ষতা মানসিকতার জন্য তারা সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং এটা একটা ব্যর্থ সংগঠন বলে আমি মনে করি। যে লক্ষ্য নিয়ে আছে, লক্ষ্যটাকে সমর্থন করি না, যে লক্ষ্য নিয়ে তারা এই সংগঠনে আছে, এটা একটা ব্যর্থ সংগঠন। কি কি লক্ষ্য একটু আপনারা বলুন তো দর্শকদের উদ্দেশ্যে। লক্ষ্য, ওদের মেন যেটা লক্ষ্য, এই হিন্দুত্ব, মানে এগুলো আমাদের রাজনীতির বিষয় নয়। আমি আপনাকে যে কথাটা বলছি, না না, অবশ্যই রাজনীতির বিষয়। আমি কেন বলছি রাজনীতির বিষয় এক্ষুনি আপনারা বুঝতে পারবেন, কিন্তু তার আগে আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাইছি। আমরা জাতীয় কংগ্রেস সংবিধানের পুজো করি। আমরা এই যে এখানে সম্ভবত সংখ্যালঘু, আপনারা মুসলিম লীগকে সমর্থন করেন? মুসলিম লীগকে তো শ্যামাপ্রসাদ মুখার্জি তো মন্ত্রী হয়েছিলেন। আমাকে মুসলিম লীগের সমর্থনে ভারতীয় জনতা পার্টির ফজলে হকের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। আমাকে আমার কথাটা বলতে দিন না, আমার কথাটা বলতে দিন। বলুন। এই যে মহাকুম্ভ হলো, ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের সরকার বলল 65 কোটি মানুষ স্নান করেছেন মহাকুম্ভে। এই 65 কোটি মানুষের মধ্যে মহাকুম্ভে ভারতীয় জনতা পার্টির গোটা ভারতবর্ষে ভোট হবে লোকসভার নির্বাচনের ভিত্তিতে আপনি যদি দেখেন 25 কোটি ভোট পেয়েছে। তাহলে 25 কোটি ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা ভোটার, তারা তো মহাকুম্ভে যায়নি। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 10 কোটি মানুষ গেছে। আর এই 65 কোটির মধ্যে সকলেই ভোটার নয়, অনেকে হয়তো 18 বছরের নিচে আছেন। তাহলে 50 কোটি মানুষের মধ্যে আমি ধরে নিলাম 50 কোটি ভোটার আছে। তাহলে ভারতীয় জনতা পার্টিকে একটা, ওরা যেটা মানসিকতা তৈরি করে ভারতবর্ষের মুখে আপনাদের সহযোগিতায়, মিডিয়ার মাধ্যমে, যেটা আপনি প্রতিবেদনে একটা কথা বললেন যে 70% আরএসএস এর সহযোগিতা থাকে ভারতীয় জনতা পার্টির নির্বাচনীয় সাফল্যে। আমি বলছি 70% সহযোগিতা এদেশের মিডিয়ার। আচ্ছা বেশ, তাহলে আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য মিডিয়া করছে। তাহলে আপনি আবার একটু বলুন তো, 1 মিনিট প্লিজ। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ভোটটা কে করিয়েছিল? সরাসরি বিজেপি করিয়েছিল, সেখানে আরএসএস এর কোনো অবদান নেই, আপনি বলতে পারবেন?
মিডিয়া করে করিয়ে দিয়েছিল দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ভোট, এই যে বিপুল সংখ্যায় যে জিতছে বিজেপি, সেখানে মিডিয়া করিয়ে দিয়েছিল। আমি আপনাকে কি বলছি, 2014 সালে যখন ক্ষমতায় নরেন্দ্র মোদী এসেছিলেন, তিনি কি বলেছিলেন? স্মার্ট সিটি করব, গঙ্গা পরিষ্কার করব, বছরে 2 কোটি চাকরি দেব, আরো অনেক, কৃষকের আয় দ্বিগুণ করব, হ্যাঁ, আরো অনেক প্রতিশ্রুতি দিয়ে উনি এসেছিলেন। যখন এই প্রতিশ্রুতি 2019 সালে পূরণ হলো না, 14 থেকে 19, আপনি ভারতবর্ষের মিডিয়ায় কোনো দিন আপনি শো দেখিয়েছেন যে নরেন্দ্র মোদী পুরোপুরি ব্যর্থ? একটা শো আমাকে দেখিয়ে দিন তো, যে উনি এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, এই প্রতিশ্রুতিগুলো পালন করতে ব্যর্থ। একটা শো আমাকে, ভারতবর্ষের কোন চ্যানেলের একটা শো আমাকে দেখিয়ে দিন। আবার 19-এর নির্বাচনে বালাকোট করে যখন উনি জিতলেন, আবার 24-এর নির্বাচনে আপনারা কোন মিডিয়ার মাধ্যমে আমাকে দেখিয়ে দিন তো। দেখুন, আমি একটা কথা বলি। বেশ কিছুক্ষণের জন্য মিডিয়ার দিকে প্রশ্ন করেছেন। এক মিনিট প্লিজ, একটু শুনে নিন প্লিজ। বলার জন্য নিশ্চয়ই আপনি বলতেই পারবেন, কিন্তু শোনারও তো ধৈর্য রাখতে হবে। আমি বলতে চাইছি 2019 সালের আগে অবধি আমরা বলতে পারবো না, তার কারণ ট্রাইব টিভি বাংলার তখন বয়সই হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2019 সাল থেকে আচ্ছা 1 মিনিট, আপনি বারংবার বলছেন ভারতীয় মিডিয়া, ট্রাইব টিভি বাংলা কি ভারতের বাইরে? ভারতের বাইরে ট্রাইব টিভি ভারতীয় মিডিয়ার মধ্যেই পড়ে এবং জাতীয় মিডিয়ার আন্ডারেই পড়ছে। এবার শুনে নিন, 2019 সাল থেকে 2024 সালের মাঝে নরেন্দ্র মোদীর যা ব্যর্থতা তা নিয়ে শো হয়েছে, একটু আর্কাইভে দেখে নেবেন। যখন শোগুলো চলে, ইউটিউবে থাকে, ফেসবুকে থাকে, একটু দেখে নেবেন। কিন্তু তার আগে সমস্ত ভারতীয় মিডিয়ার দিকে প্রশ্ন তুলবেন না। বলুন। আপনার চ্যানেলকে আমি বলছি না, আপনি যেটা বললেন যে আরএসএস এর সহযোগিতা 70%, আপনার প্রতিবেদনে যেটা বলা হলো, হ্যাঁ, এখানেই তো আপনি ন্যারেটিভ তৈরি করে দিচ্ছেন। কিসের তথ্য? আপনি লোকতন্ত্রের 4র্থ স্তম্ভকে সরিয়ে দিন, ওদেরকে নিরপেক্ষ করে দিন। ভারতীয় জনতা পার্টি 100 সিট পাবে না। আচ্ছা, আপনি সেদিন আমায় প্রশ্ন করেছিলেন যে আপনাদের সাংগঠনিক পরিকাঠামো কি আছে? আমাদের সাংগঠনিক পরিকাঠামো যা ছিল তাই আছে গোটা ভারতবর্ষে, কিন্তু মানুষকে 2024-এ কি দেখা গিয়েছে, 2019-এ কি ছিল? আমরা 2019-এ যে আসন আমরা পেয়েছিলাম, ভারতবর্ষের মানুষের যে আশীর্বাদ পেয়েছিলাম, 2024-এ আমরা সেই একই রকম সংগঠন নিয়ে আমাদের সংগঠনকে আমরা খুব একটা শক্তিশালী করেছি। রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যে গিয়ে সংগঠন শক্তিশালী করেছেন, আমরা কিচ্ছু করিনি। আমরা একটা নফরত ছোড়ো ভারত জোড়ো যাত্রা করেছিলাম এবং আমাদের আসন সংখ্যা দ্বিগুণ হয়েছে, এবং এই আসন সংখ্যা আরো বেশি হতো যদি গণতন্ত্রের 4র্থ স্তম্ভ তার দায়িত্বটা পালন করত। এটা একটা হ্যান্ডিক্যাপ ডেমোক্রেসিতে আমরা আছি। আমরা ব্যর্থ নই, আমরা হ্যান্ডিক্যাপ ডেমোক্রেসিতে আছি, যেটা ভারতবর্ষের মেইনস্ট্রিম মিডিয়ার যেটা দায়িত্ব, যেটা কর্তব্য, সেই কর্তব্য আমি বলতে চাইছেন। এখন কংগ্রেসের বিজেপির না 1 মিনিট বিজেপির গুণগান তো কেউ গাইছে বলে আমার মনে হয় না। যদি সত্যি গুণগান গাইছে সেটাও অত্যন্ত ভুল, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন কি কংগ্রেস কি করেছে, ভালো করেছে, সেগুলো বিচার করলেই সঠিক তথ্য দেওয়া হবে। কংগ্রেসের কোনো নেগেটিভিটি বলা যাবে না, তাহলে সেই মিডিয়া খারাপ হয়ে যাবে। তাহলে আপনারা কি খারাপ করেছেন একটু বলুন। আপনি বলুন আপনাদের সময়তে কি খারাপ হয়েছিল বলুন দেখি। না, খারাপ ভালো বিশ্লেষণ করা আমার কাজ নয়, আপনার দায়িত্ব। আপনি তো একজন রাজনৈতিক নেতা, আপনি তো একজন নেতা। না আবু বাবু, আমার কথা অত্যন্ত স্পেসিফিক ছিল। আরএসএস এর সঙ্গে বিজেপির সম্পর্ক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সংগঠন নিয়ে আমি আজকে প্রশ্নই করিনি। আপনি সংগঠনের প্রশ্ন বিগত দিন থেকে টেনে আনলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আরএসএস এর সঙ্গে বিজেপির যে সম্পর্ক, সেই সম্পর্কে তো জেপি নাড্ডা একটু হলেও ইতি দিয়েছিল। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছানোর সঙ্গে কি রাজনৈতিক সমীক্ষা? জেপি নাড্ডা কে? আচ্ছা, চিনতে পারছি। জেপি নাড্ডা কে? হাত ধরে টেনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চ থেকে পিছনে করে দেয়, এই তো ওনার সম্মান। আপনারা দেখেননি? একটু নজর রাখতে হয় সব বিষয়ের উপর। কে জেপি নাড্ডা? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, তাকে হাত ধরে টেনে মঞ্চের পেছনে করে দিচ্ছেন, এই তো তার সম্মান। তার কথার আবার কি উত্তর দিতে হবে? আপনি বলুন আমায়, তার কথার কি উত্তর দেব? তা যে কথাটা লাস্ট আমি বলে দিই,
এদেশের মানুষ যারা মহাকুম্ভে চান করেছে, মানে যোগী আদিত্যনাথ প্রচার করছিলেন যে যারাই মহাকুম্ভে আসছে সব বিজেপি, যারাই হিন্দু সব বিজেপি, এটা নয়। এবং সেই জন্য আজকে প্রধানমন্ত্রীকে এই মহাকুম্ভ থেকে শিক্ষা নিয়ে যে 65 কোটি মানুষ মহাকুম্ভে চান করলেন, তারা সনাতন হিন্দু ধর্মের পূজারী, কিন্তু আমরা রাজীব গান্ধী কি হিন্দু? আবু বাবু, আমরা আপনি কি 25 পার্টি- রাজীব গান্ধী কি হিন্দু? প্লিজ আলিবাবু এসব কথা বলবেন না। এক মিনিট এক মিনিট এক মিনিট এক না না মিনিট না আলিবাবু যাকে নিয়ে আপনি এই প্রশ্নটা করছেন, আলিবাবু। যাকে নিয়ে এই প্রশ্নটা করছেন তার প্রতি আলিবাবু। সম্মানটা রাখুন। আলিবাবু প্লিজ। একটু 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 আলীবাবু, আপনার 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 নৈতিক চরিত্র না, আপনি ওই বাঁটকে তো কাটকে শোনার পরও আপনি ওই দিকে আছেন, এটা থেকে বাংলার মানুষ আপনার চরিত্র সম্বন্ধে খুব ভালোভাবে ওয়াকিবহল। ব্যক্তিগত আক্রমণ আমাকে আর করবেন না, কিছু আমি বলার সবাইকে দরকার বলছি নেই। ব্যক্তিগত আক্রমণ নয়, রাজনৈতিক আক্রমণ করুন। যে কথাটা আমি লাস্ট বলে দিই তো, মানুষ এই বিপুল পরিমাণে যে কুম্ভ মেলায় গেলেন, এবং এরা ভারতীয় জনতা পার্টির ভোটার নয়, এটা ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস কে বুঝিয়ে দিল যে তাদের ভারতবর্ষ এখনো কতটা সেকুলার, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, এবং এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার সাপোর্ট সরে গেলে তাদের অবস্থান কোনখানে হবে, কত সিট তারা পাবে, সেই সমস্ত সমস্যার আগে কি মানে কি দুর্নীতি তারা, কি দুর্গন্ধ তারা ভারতবর্ষে স্প্রে করবে, তাই জন্য আজকে গেছিলেন, তাই জন্য আজকে গেছিলেন। বেশ, আমি এখানে অনাবিল বাবুর কাছে যাব। অনাবিল বাবু, কার্যত আপনারাও এর বিরোধিতা করছেন, আপনার ব্যাখ্যা কি? দেখুন, আপনি একটু আগে বললেন, আমি আপনাকে প্রথমে নমস্কার জানাচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের ট্রাইব টিভির যে সমস্ত দর্শক আজকে আপনাদের পর্দায় চোখ রেখেছেন, আমি প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শ্রদ্ধার সঙ্গে আমি তাদেরকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রাখছি। দেখুন, আপনি প্রথমেই বললেন যে জেপি নাড্ডা তিনি বলেছিলেন যে আমাদের আর আরএসএস এর প্রয়োজন নেই, এবং ঠিক এটা জেপি নাড্ডার কথা নয়, একটু আগে আমাদের আবু বাবু যেটা বলছিলেন এটাও কিন্তু নরেন্দ্র মোদীজিরও কথা। এবং সেই কারণে সেখান থেকে দেখতে পাওয়া গেছে যে 2024-এর নির্বাচনের আগে আমরা দেখেছিলাম সংঘ প্রধান মোহন ভাগবতজি তিনি বলেছিলেন যে বিজেপি যেদিকে আগাচ্ছে সেটা দেশের পক্ষে খুব একটা সুখকর হবে না, এটা তিনি দাবি করেছিলেন। এবং সেই জায়গা থেকে 2024-এ বিজেপির কি রেজাল্ট হয়েছে সেটা সারা ভারতবর্ষের মানুষ সহ বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনিও দেখেছেন। এবং আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে 100 বছর পূর্তিতে তিনি নাগপুরে তাদের সদর দপ্তরে যাবেন। সেই দিনই আমরা বুঝতে পেরেছিলাম, যেদিন তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে গুরু নানক থেকে শ্রী চৈতন্যদেব, কবির থেকে মীরাবাই, মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলন যে হয়েছিল তার নতুন জাগরণ, এবং 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এবং 1893 সালে শিকাগোতে স্বামী বিবেকানন্দ তিনি যে বক্তব্য রেখেছিলেন বিশ্ব ভ্রাতৃত্ববোধে, যেখানে ভারতবর্ষের জয় হয়েছিল, সেইটা শুধু নয়, এবং সেই তার সঙ্গে একই আসনে তিনি বসিয়েছিলেন 2025-এর মহাকুম্ভের পুণ্য স্নানকে। এবং শুধু তাই নয়, তিনি এর সঙ্গে তুলনা করেছিলেন ভগৎ সিংজির যে আত্মবলিদান, তাকে তিনি এর সঙ্গে বসিয়েছিলেন, এবং মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানকে পর্যন্ত তিনি এর সঙ্গে তুলনা করেছেন। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি ওই সদর দপ্তরে যাবেন এবং সংঘের মন বলানোর তিনি চেষ্টা করছেন। বিজেপি এক অদ্ভুত খেলায় মেতেছে, এক অদ্ভুত সময়ের মধ্যে চলছে দেশ। বিজেপি সুকৌশলে একদিকে নেমেছে নেহরু পরিবারের নামে কুৎসা, অন্যদিকে ভ্রান্ত ইতিহাসের মধ্য দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে বারবার যে স্বাধীনতা আন্দোলনে সাভারকার সহ যে হিন্দুত্ববাদী নেতারা ছিলেন তারাই ছিলেন প্রকৃত স্বাধীনতার আন্দোলন। এই কারণ হচ্ছে বিজেপি গোয়েবেলসীয় নীতিকে সঙ্গে নিয়ে তারা মিথ্যাকে বারবার প্রচার করে মানুষের সামনে সত্য বলে পর্যবেসিত করার চেষ্টা করছে। এটা কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নেবে না, এই বাংলার মানুষ মেনে নেবে না। সেই কারণে আজকে নিজেদের পিঠ বাঁচাতে এবং নিজেদের গদি বাঁচাতে 2029 সালের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য মোহন ভাগবতজির কাছে ছুটে গেছেন নরেন্দ্র মোদীজি। বেশ, আমি এখানে সরাসরি অম্বিকেশ বাবুর কাছে যাব। অম্বিকেশ বাবু, কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি আরএসএস এর দপ্তরে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, তার কারণ 12 বছর পর তিনি সেখানে পৌঁছেছেন।
কিন্তু আপনি এটাকে ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন? তার কারণ আরএসএস এর মূল মতাদর্শ অনুযায়ী হিন্দু জাতীয়তাবাদে তিনি বিশ্বাস করেন, তারা বিশ্বাস করেন আরএসএস ভারতকে একটি হিন্দু জাতি হিসেবে দেখার পক্ষে। এর মতে ভারতীয় পরিচয় এবং সংস্কৃতি হিন্দু ধর্মের সঙ্গে গভীরভাবে জড়িত, এটা আরএসএস এর মত। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন 140 কোটির এই মানুষ প্রত্যেকে নাকি মোদির পরিবার। দুটো বিষয়কে কিভাবে দেখছেন? দেখুন, আজকে এই বিষয় নিয়ে আপনারা চর্চা করছেন, করতেই পারেন, সেই স্বাধীনতা আপনাদের আছে। কিন্তু আমাদের দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে মানুষের যে সমস্যা বা সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার কি অবস্থা এখন, সেগুলো নিয়ে আলোচনা হলে ভালোই হতো। যাই হোক, তবুও যেহেতু আজকে দেশের প্রধানমন্ত্রী আরএসএস এর দপ্তরে গেছেন, এইটা নিয়ে চর্চা হচ্ছে বা আলোচনা হচ্ছে। আমি সেখানে যেটা বলি, যেটুকু আমরা ইতিহাস থেকে জানি, যে 1925 সালে যেহেতু আরএসএস তৈরি হয়েছিল এবং আরএসএস এর মূল এজেন্ডা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র তৈরি করা, এবং সেই কারণে 1947 সাল দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত তারা হিন্দু রাষ্ট্রের দাবি রেখেছিলেন এবং স্বাধীনতা আন্দোলনে তারা বিশ্বাসঘাতকতাই করেছিলেন। তার নথি তথ্য সবই আছে, মুজলেখা দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেশ ভাগ হয়েছে, ভাগের মধ্যে দিয়ে পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে চাওয়া আরএসএস এর যে উদগ্র ইচ্ছা ছিল, সেটা কিন্তু সফল হয়নি যে কোনো কারণে হোক, মূলত দেশবাসীর ইচ্ছা পূরণের কারণে। কিন্তু আরএসএস এর এজেন্ডাটা এখনো কিন্তু জীবিত, অর্থাৎ এখনো তারা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় এবং আরএসএস তার শাখা সংগঠন বাড়াবে, তার কৌশল বদলাবে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার চেষ্টা তারা করবে। এবং সেই প্রয়াসেই বিস্তারিত না গিয়ে আমরা বলতে পারি 1980 সালে বিজেপি নামক দলটি তৈরি হয় এবং বিজেপি ভারতীয় সংবিধানের যে ধর্মনিরপেক্ষ কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে তাকে যেহেতু সাংবিধানিক শপথ নিয়ে সরকার পরিচালনা করতে হয়, এমপি হিসাবে নির্বাচিত হয়ে মন্ত্রমুক্তির শপথ নিতে হয়, সেগুলোকে তাদের যেমন মানতে হয়, আবার পাশাপাশি বিজেপির যারা এমপি হন বা যারা মন্ত্রিসভায় যান বা যারা প্রধানমন্ত্রী হন, তাদেরকে আবার আরএসএস এর কথাটা মেনেও চলতে হবে, কারণ আরএসএস হচ্ছে বিজেপির মূল চালিকা শক্তি। এই নিয়ে কোনো দ্বন্দ্বের জায়গা নেই, এখানে কোনো বিতর্কের জায়গা নেই। এর আগে যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, মুরলী মনোহর যোশী হয়েছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বা ইত্যাদি ইত্যাদি যখন হয়েছিলেন, তখন যেটা দেখা গেছিল তারা একটা বার সরকার গঠন করেছিলেন, পুরো 5 বছর তারা দেশের সরকার চালিয়েছিলেন 1999 থেকে 2004 অবধি। তার আগে থেকে কিন্তু 1980 থেকে বিজেপি মূল এজেন্ডা, মানে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দল, জাতীয় দল বিজেপি, যার প্রতীক চিহ্ন পদ্মফুল, তারা তো নির্বাচনের মাধ্যমে বেশি সংখ্যায় ভোট পাওয়া, বেশি সংখ্যক আসন পাওয়া এবং প্রয়োজনে সরকারে যাওয়া বা সরকারের নীতি নির্ধারণে তারা একটা ভূমিকা পালন করা, এই প্রচেষ্টা তারা ধারাবাহিকভাবে নিয়েছে। কিন্তু এই ধারাবাহিক নেওয়ার সময় তারা কিন্তু হিন্দুত্বের এজেন্ডার যে তাস, সেটাই তারা বারবার খেলেছে। যেমন এই যে লালকৃষ্ণ আদবানিকে দিয়ে রথযাত্রা চালানো বা বাবরি মসজিদ সংগঠিতভাবে 1992 সালে বাবরি মসজিদকে ধ্বংস করা, এই যে কাজগুলো, এগুলো হচ্ছে সেই আরএসএস এর মূল এজেন্ডা। বিজেপিও সেই এজেন্ডার সঙ্গে, তার সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ, তার সঙ্গে বজরং দল ইত্যাদি ইত্যাদিকে জড়িয়ে কিন্তু সেই বিজেপির নেতাকে তারাই গিয়ে কিন্তু উমা ভারতী, মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানি, এরাই গিয়ে ওই বাবরি মসজিদ ধ্বংসের আমরা তাদেরকে দেখেছি। অর্থাৎ বরাবর ভোট ব্যাংক বাড়াবার জন্য, ভোটের শতাংশ বাড়াবার জন্য এবং এমপি সিট বাড়াবার জন্য এবং সরকারে আসবার জন্য বিজেপি আরএসএস এর এজেন্ডা, মূল এজেন্ডাটাকে মাথায় রেখে হিন্দুত্বের তাস তারা বারবার খেলেছে এবং তাতে কিন্তু তারা অনেকটা সফলও হয়েছে। এবং সফল আমি এই সেন্সে বলবো, আমি আপনাকে যদি একটি তথ্য দিই, আমার কাছে তথ্যটা হাতের কাছে রয়েছে। 1980 সালে বিজেপি তৈরি হওয়ার পরে 1984 লোকসভা ভোটে বিজেপি প্রথম নির্বাচনে লড়ে মাত্র 7.74% ভোট পেয়েছিল এবং 2টি লোকসভার আসন জয়লাভ করেছিল। কিন্তু 1989 সালে ভোট শতাংশ 11.36, আসন সংখ্যা বেড়ে 2 থেকে হয় 85 এবং 1991 সালে
20.11% ভোটের শতাংশ হয় এবং আসন সংখ্যা 85 থেকে বেড়ে হয় 120, এবং 1996 সালে 20.29% ভোট শতাংশ আর আসন বেড়ে হয় 161, এবং 1996 সালে আপনাদের সকলেরই মনে থাকবে যে বৃহত্তম দল হিসাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তৈরিও হয়েছিল, কিন্তু 13 দিনের না কতদিনের মাথায় না সরি ওরা সরকার গড়তে পারেনি। 98 সালে সরকারটা গড়েছিল বৃহত্তম দল হিসাবে। তারপরে 99 সালে তারা 23.75% ভোট পায় এবং 182টি আসন জয়লাভ করে বৃহত্তম দল হয় এবং এনডিএ সরকার তৈরি হয়। কিন্তু 96 তখন থেকে তার 1996 13 দিনের জন্য 1996 সরকার গঠন করেছিলেন। 13 দিনের জন্য সরকার গঠন হ্যাঁ, করা 13 হয়েছিল। দিনের সরকার 96 সালে গঠন করেছে। গঠন তারপরে করেছিলেন। 98 সালে কোনো সরকার গঠন হয়নি, কিন্তু বিজেপি না, বৃহত্তম 98 সালে 13 মাসের সরকার গঠন করেছিল। টোটাল 13 মাসে, হ্যাঁ। যাই হোক, তারপর 99-তে ঠিক বলছেন আপনি, ঠিক বলছেন, বলুন। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, মোহাম্মদ রেলমন্ত্রী ঘটনা চক্রটাই এই যে, অর্থাৎ আমি দেখেছি যে 1980 সাল থেকে তারা এই হিন্দুত্বের তাস খেলে বা হিন্দুত্বের জন্য এই রথযাত্রা, বাবরি মসজিদ ধ্বংস এইসব করে কিন্তু বিজেপি তার ভোট শতাংশ 1984-তে যেখানে 7.7 ছিল সেটা 1999 এসে সেটা 22.16%, না 22 না ভুল বললাম, 23.7 এবং 182টি আসন লাভ করে ওরা সরকার গঠন করে। হ্যাঁ, তারপরে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন যে সরকার 2004 সালে পর্যন্ত চলেছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, আমার যেটুকু বিশ্লেষণ সেটা হচ্ছে তিনি যেমন ভারতীয় সংবিধানটাকে মর্যাদা দিয়ে সরকার পরিচালনা করেছেন মানে অটল বিহারী বাজপেয়ী, পাশাপাশি হিন্দুত্বের কার্ড খেলেছেন কিন্তু একটা সমঝোতা করে, আরএসএস এবং ভারতীয় সংবিধান দুটোকে সমঝোতা করে চালিয়েছেন। ফলশ্রুতিতে কিন্তু 2004 সালে বিজেপি সরকার পরাজিত হয়। তারপরে মনমোহন সিং এর যে সরকার পরপর দুটো টার্ম 4 থেকে 9 থেকে 14 এরা কিন্তু বিজেপিকে পরাজিত করে এবং বিজেপির ভোট শতাংশ এবং আসন সংখ্যাও কিন্তু দ্বিতীয় স্থানে নেমে আসে, কংগ্রেস প্রথম স্থানে চলে আসে। তখন আরএসএস কৌশল বদলায় যে অটল বিহারী বাজপেয়ীর মতো স্টেটসম্যানকে দিয়ে আরএসএস এর কাজ চালানো যাচ্ছে না, এবং পাশাপাশি একটা খেয়াল করবেন এটা একটা এক্সপেরিমেন্ট, আরএসএস এক্সপেরিমেন্ট করেছে। কি এক্সপেরিমেন্ট করেছে? আপনার গুজরাটে বরাবর বিজেপির সরকার, মানে গুজরাট যে রাজ্যে হয় বিজেপির সরকার তাহলে কংগ্রেসের সরকার, কিন্তু বিজেপির একসময় কেশুভাই প্যাটেল ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই কেশুভাই প্যাটেলকে সরিয়ে আরএসএস ওখানে একটু সংক্ষেপে মুখ্যমন্ত্রী করে নরেন্দ্র মোদীকে, এবং নরেন্দ্র মোদী 2002 সালে একসাথে আসে। তারপর 2002 সালে ওখানে বিধানসভা নির্বাচন হয়, সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে ওখানে ওই দাঙ্গাটা সংগঠিত করে এবং গোধরা কাণ্ডকে সামনে রেখে দাঙ্গা সংগঠিত করে এবং দাঙ্গা সংগঠিতের মধ্যে দিয়ে ও একটা চ্যাম্পিয়ন হয়ে যায়। চ্যাম্পিয়ন 2002 সালে নির্বাচিত হয় এবং সেইখান থেকে 2002, 2007, 2012 মোদী কিন্তু বারবার নির্বাচিত হয়ে আসে এবং একটা পরীক্ষাগার আর কি সূতিকাগার সেখান থেকে হয়। তখন মোদীকে ব্র্যান্ড করে, হ্যাঁ, গুড গভর্নেন্স, গুজরাট মডেল এইসব করে কর্পোরেটের পুঁজিকে ব্যবহার করে আবার মোদীকে নিয়ে আসে কেন্দ্রের মানে আমাদের দেশের সরকারে। এবং কিন্তু 2012 পরে 2014 পরে 2019 কিন্তু ওই পুলওয়ামা, বালাকোট এসবকে কাজে লাগিয়ে ওদের যেমন ভোট শতাংশ বাড়িয়ে দেয় তেমনি আসন সংখ্যাও বাড়িয়েছিল। কিন্তু 2024-এ এবং এই 10 বছরের যে বিজেপি সরকার, মোদীর নেতৃত্বের সরকার, তার যে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতির সঙ্গে যে মিথ্যাচার, মানে ভণ্ডামি, প্রতারণা, মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে এবং বিরোধীরাও আস্তে আস্তে সেটাকে সমঝোতার মধ্য দিয়ে প্রতিবাদে রাস্তায় নামে। ফলশ্রুতিতে 2024-এর নির্বাচনে আরএসএস যে এজেন্ডা ছিল, বিজেপির যে এজেন্ডা ছিল, রাম মন্দিরকে সামনে রেখে 400 পার, এবং 400 পার হলেই সংবিধানকে বদলে দেওয়া যাবে, সংবিধানকে বদলে দেওয়া গেলে আবার হিন্দু রাষ্ট্র করিয়ে দেওয়া যাবে, আবার সংবিধানটাকে বদলানো যাবে, সেইটা কার্যকর হয়নি শেষমেশ 2024 লোকসভা নির্বাচনে। সেই কারণে এখন আবার এই যে লাগাম ছিল, মানে মোদীর নেতৃত্বে যে লাগাম
হ্যাঁ, 272 আসন থেকে 303 আসন, তারপরে 400 পার হয়ে যাবে, সেখানে 407 সঙ্গে তো হলোই না, 303ও রইলো না, 272ও রইলো না, শেষে 240 এসে থেকে গেল। এই অবস্থায় তারা সরকার গড়েছে ঠিকই, কিন্তু এখন আবার দেখছে যে এই অবস্থায় কিভাবে কৌশল বদলানো যায়। অর্থাৎ আপনি বলতে চাইছেন 2029 সালে ঠিক কি রণকৌশলে তারা এগোবেন সেটার জন্য একটা প্রায়ার প্রিপারেশন নেওয়া, এটাই হচ্ছে মূল এজেন্ডা। একদম একদম। বুঝতে এবং পেরেছি আমি ঠিক সেটা এখানে। ওদের দপ্তরে না গেলেও, দপ্তরে গিয়ে ওই ফুল মালা চড়ালে আলোচনা হচ্ছে, না হলে আর আলোচনা কোনোদিন হচ্ছে না, এই কোনটা ভাবার কোনো কারণ নেই। এটা একটা সামনে এসছে মাত্র, কিন্তু বরাবর বা এরকমও হতে পারে অম্বিকেশ বাবু, দেখুন রাজনীতি সম্পূর্ণটাই সম্ভাবনার একটি ফসল, আর ঠিক সেখানে এরকমও হতে পারে হয়তো তারা যাচ্ছেন ইচ্ছে করে বিরোধীদেরকে একটু টেম্পার্ড করার জন্য বা সাধারণ মানুষের ক্ষেত্রে ইচ্ছে করে দিক নির্দেশ করার জন্য। হতে পারে, হতে পারে। বেশ, আমি ঠিক এই জায়গায় সরাসরি চলে যাব অনাবিল বাবুর কাছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে আলীবাবু নেই, আমি অনাবিল বাবুর কাছেই যাব, কিন্তু তার আগে একটু আমাকে যেতেই হবে আবু বাবুর কাছে। আবু বাবু, কার্যত আপনি অনেকগুলো ইতিহাসের কথা বলছিলেন। দেখুন, মূল প্রশ্ন আমাদের একটি জায়গাতে, তা হলো হিন্দু জাতি হিসেবে দেখার পক্ষে আরএসএস ভারতকে, এছাড়াও ভারতীয় পরিচয়, সংস্কৃতি এবং হিন্দু ধর্মের সঙ্গে তারা গভীরভাবে জড়িত এমন একটা প্রোপাগান্ডা তারা অলওয়েজ ব্যবহার করার চেষ্টা করেন। এবং আরএসএসের ইতিহাস যদি সত্যি সত্যি দেখা যায়, যা অম্বিকেশবাবুও বললেন, সত্যিই তো ভারতের স্বাধীনতার জন্য আরএসএস এক প্রকার পেছন থেকে ছুরিও মেরেছে। তাহলে সেই দলের সঙ্গে বা সেই সংঘের সঙ্গে দলের এই আতাত সত্যি কি সাধারণ মানুষকে সঠিক বার্তা দেয়? কোন দলের আঘাত? বিজেপি। হ্যাঁ, আপনাকে একটা বই দেখাচ্ছি, এটা মোহন ভাগবতজির ওপর লেখা কিংশুক নাগের বই। কিংশুক নাগের এই বইটা আমি পড়েছি। এই বইটাতে মানে 2014 সালের আগে, 2012-13 হবে যখন গোয়ায় ওদের অধিবেশনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীজিকে ঘোষণা করা হচ্ছে, তার আগে এই আরএসএস এর মোহন ভাগবত মোদীর নাম প্রস্তাবে চূড়ান্ত বিরোধিতা করেছিল। এটা এই বইতে লেখা আছে, সত্য মিথ্যা আমি জানি না। এবং এই কারণে বিরোধিতা করেছিলেন যে নরেন্দ্র মোদী, ওনার বক্তব্য ছিল, মোহন ভাগবতের যেটা বক্তব্য সেটা হচ্ছে উনি মানে দলীয় কাঠামোর থেকে ঊর্ধ্বে উঠে ব্যক্তি নির্ভর হয়ে ওঠেন, ব্যক্তি বড় হয়ে ওঠেন, সংগঠন বড় নয়। এই যে ও মোহন ভাগবত যেটা বিরোধিতা করেছিলেন, আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই অম্বিকেশ বাবু বলছিলেন যে অটল বিহারী বাজপেয়ীর সরকার, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, যদিও অটল বিহারী বাজপেয়ী এক প্রধানমন্ত্রী থাকাকালীন রাম জন্মভূমি ন্যাসের যিনি অধ্যক্ষ ছিলেন রামচন্দ্র পরমহংস, একজন সাধু ছিলেন। ওনার মৃত্যুর সময় সরজু নদীর কিনারে দাঁড়িয়ে যখন ওনার শেষ দাহ করা হচ্ছে সরজু নদীর ধারে, উনি ওখানে প্রধানমন্ত্রী থাকাকালীন মন্তব্য করেছিলেন, বিচারাধীন বিষয় সে সময়, যে রাম মন্দির ভারতের জাতীয় আবেগের অংশ, এই ধরনের মন্তব্য করেছিলেন। এটা একটা বিচারাধীন বিষয় নিয়ে দেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্য সে সময় খুব বিতর্ক হয়েছিল। তাই নরেন্দ্র মোদীকে চাননি। আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বিজেপি একটা ক্যাডার ভিত্তিক দল ছিল। আজকে ভারতীয় জনতা পার্টি একটা গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আর দুই একজন যা বলবেন সেটাই গোটা ভারতবর্ষকে মেনে নিতে হবে। এরা বিজেপি ছিল না, বিজেপির মধ্যে ডায়ালগ হতো, বিজেপির মধ্যে আপনি বলতে যাচ্ছেন ডিক্টেটরশিপ। এবং এটা আপনি দেখবেন রাষ্ট্রবিজ্ঞানের এটা একটা মানে বিষয়, কোন দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এবং সেই দল যদি নরেন্দ্র মোদীর হাতে থাকে, নরেন্দ্র মোদীর মতন ব্যক্তিত্বের হাতে থাকে, তাহলে এক্সট্রিম মানে রাইট উইং হোক বা লেফট উইং হোক, এরা এক্সট্রিমে চলে যায়, চরমপন্থী হয়ে ওঠে। এবং এই চরমপন্থী মনোভাব এখন ভারতবর্ষের মানুষ দেখছে। কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস ভারতবর্ষে এই ধরনের মানসিকতা সফল হবে না। এই যেটা দেখছে পশ্চিমবঙ্গ দেখছে এবং বাকি ভারতবর্ষ দেখছে, উত্তরপ্রদেশের মানুষ দেখছে, এই মানসিকতা ভারতবর্ষে সফল হবে না। আপনি আলীবাবুর কাছে যান, আমি এইটুকুনি বলতে চাই।
বেশ, আমি আলিবাবুর কাছে একটু যাবো। আলিবাবু, কার্যত একের পর এক আরএসএস এর সঙ্গে বিজেপির এই আঁতাত সত্যি কি সাধারণ মানুষ ভালো চোখে দেখেন? তার কারণ আপনারা বারংবার বলেন যে আপনারা সব ধর্মের জন্য সমানভাবে ভাবেন, কিন্তু আরএসএস কিন্তু সেটা ভাবেন না। অর্থাৎ আরএসএস ভারতকে একটি হিন্দু জাতি হিসেবে দেখার পক্ষে। এর মতে ভারতীয় পরিচয়, সংস্কৃতি হিন্দু ধর্মের সঙ্গে গভীরভাবে জড়িত। শুধু তাই নয়, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার ক্ষেত্রেও বেদ, গীতা এবং অন্যান্য প্রাচীন গ্রন্থের ওপর ভিত্তি করে শিক্ষা এবং জীবনযাপনের প্রস্তুতি পদ্ধতিও তারা প্রস্তাব করেন। অর্থাৎ কার্যত শুধুমাত্র হিন্দু ধর্মকেই এস্টাবলিশ করা যাদের কাজ, তাদের সঙ্গে আপনাদের আঁতাত। এবং তার সঙ্গে সঙ্গে একবার জেপি নাড্ডা বলছেন যে আরএসএসকে প্রয়োজন নেই, সেখানেই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন। 2019-24 মাঝে গেলেন না, 2029 সালের রণকৌশলী মূল এজেন্ডা। দেখুন, আরএসএস সম্পর্কে আপনারা যারা আলোচনা করছেন না, সম্পূর্ণ ভুল আলোচনা করছেন। এই যে যারা দেখলাম, সম্পূর্ণ ভুল আলোচনা। আরএসএস সম্পর্কে আপনারা জানেন না। আরএসএস কে আপনারা অকারণে আরএসএস কে বিজেপির সঙ্গে এমন ভাবে আপনারা তুলে ধরার চেষ্টা করছেন যে আরএসএস মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এরকম বিষয় নাই। আরএসএস তা আমি বলার আগে পরিষ্কার করে বলে দিয়েছি যে আরএসএস হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটা সেবা সংগঠন, যারা ভারতবর্ষের হিন্দু সংস্কৃতিকে আরো বেশি করে প্রায়োরিটি দিয়ে চলতে চায়। ভারতীয় জনতা পার্টি আরএসএস এর কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে বিশ্বাস করে। এবং আমাকে শুনুন, আপনারা 4 জন এক জায়গায় কথা বলছেন, আমাকে সময় দিতে হবে, মাঝখানে টিপ্পণী করবেন না, অসুবিধা হবে। চারজন কি করে? আমি নিরপেক্ষভাবে কথা বলছি আলিবাবু, আমি সবাইকে সমান প্রশ্ন করছি। দেখুন এই জায়গায় দেখুন আলিবাবু দেখুন, নিরপেক্ষতা এখানেই প্রমাণ পায়। আবু বাবু একবার আমাদের দিকে নিশানা করেন, আলিবাবু আপনারাও আমাদের দিকে নিশানা করেন, তার মানে আমরা নিরপেক্ষ রয়েছি, এটা তো কনফার্ম। 4 জন একই ভাবে বলে গেল, 4 জন একই ভাবে বিজেপি আরএসএস কে বলে গেল। 4 জন এখানে কোথায় রয়েছে? 3 জন রয়েছেন। আলিবাবু মাঝখানে আপনি ছিলেন না, আপনাকে কাউন্টার অ্যাটাক করার সুযোগ দিয়েছিলাম আমি, আপনি ছিলেন না। আমি বুঝেছি, তার ল্যাঙ্গুয়েজ বুঝে আমি টের পেয়েছি, বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে সেটা আমি টের পেয়ে গেছি। যে কথাটা যেটা বলছে আরএসএস বিজেপি সম্পর্কে যেভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে সেরকম বিষয় নয়। ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল। আমরা আরএসএস এর মতাদর্শ মেনে আমরা কাজ করি। এটা 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 কি বলবো, যে ভারতবর্ষের কোটি কোটি মানুষ জানে, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল জানে, আপনারাও জানেন। কিন্তু জানার পরেও আবুবাবুকে বলছি, আমি অম্বিকের বাবুকেও বলছি যে ভারতীয় জনতা পার্টি যে একটা রাজনৈতিক সংগঠন, সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটা ভারতবর্ষের শাসন ক্ষমতায় সহ 21টা রাজ্যে আমরা সরকারে আছি। আমরা সরকারে থেকে যে উন্নয়ন করেছি, যে কাজ করেছি, তার খতিয়ান বাংলার দেশের মানুষ বারবার দিচ্ছে। 3 বারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, অনেক রাজ্যে 30 বছরের জন্য মুখ্যমন্ত্রী আছে। কিন্তু সে কথাটা নয়। মাননীয় প্রধানমন্ত্রী আরএসএস অফিসে গিয়েছেন এই কারণে যে তিনি নিজেও একজন প্রচারক। কে বলছে তিনি আরএসএস করেন না? করেন। আরএসএস এর চিন্তাধারা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা অবশ্যই মেনে চলবো, আরএসএস এর উপদেশ আমরা মেনে চলবো, এটা ঠিক আছে, মানবই। আর কিন্তু তিনি আজকে যে কারণে গিয়েছেন সেটা কিন্তু বলা হচ্ছে যে মাধব নেত্রালয়, এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। সরকারি একটা প্রোগ্রাম মাধব নেত্রালয়ের উদ্বোধনে তিনি গেছেন, সেখানে একটা বিশেষ প্রকল্প করবার জন্য তিনি গেছেন, সেই জন্য তাকে গুলিয়ে দিচ্ছেন কেন আপনারা? ভারতীয় আপনি বলতে চাইছেন 2029-এর রণকৌশল এখানে কোনো এজেন্ডাই নয়? না, রণকৌশল ঠিক করবে আমাদের ভারতীয় জনতা পার্টি, ঠিক করবে। আরএসএস এর বক্তব্য থাকে, আরএসএস এর বক্তব্য ভারতীয় জনতা পার্টি গ্রহণ করবে। কিন্তু প্রধানমন্ত্রী কি একাই আরএসএস এর সঙ্গে বসে সব সিদ্ধান্ত করলেন? এইরকম পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র তো একা যাননি, সেখানে দেবেন্দ্র ফডনবিস ছিলেন, নীতিন গাডকারি ছিলেন, সবাই ছিলেন। বিজেপি সংসদীয় দল যায়নি সেখানটায়, কেন বলছেন আপনি? মাননীয় প্রধানমন্ত্রী গেছেন। আজকে আপনারা জানেন যে আজকে হিন্দু বর্ষ, আজকে আপনারা সকলেই জানেন যে এটাকে আমরা কি বলছি, যে মহর্ষি গৌতমের যেমন আজকে জন্মতিথি, আজকে যেমন নবরাত্রি সূচনা, আজকে আর্য সমাজের স্থাপনা দিবস, ডক্টর হেডগেয়ারের জন্মতিথি, এটার কথা মনে রাখবেন। আমাদের আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, তারই আজকে জন্মতিথি। সেই লক্ষ্যে আরএসএস এর আমাদের যে নাগপুর হেড অফিস, ভারতবর্ষের এবং পৃথিবীর হেড অফিস নাগপুরের রেশমবার্গে তিনি গিয়েছেন তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। কি অসুবিধা আছে এখানটা? তার সঙ্গে আপনারা কেন আপনার তিলকে তাল করে দিচ্ছেন?
তাই তো। ভারতীয় আলিবাবু, জনতা আপনাকে পার্টি একটা থেকে ছোট্ট যাবে না। প্রশ্ন করি। আপনারা বিজেপিকে যতই কটূক্তি করুন, বিজেপিকে আলিবাবু, আপনারা ঢুকতে পারবেন না। কংগ্রেসের আলিবাবু, রাহুল আপনাকে একটা বললেন, ছোট্ট প্রশ্ন আজকে করি। আপনারা ডাবল হয়েছেন, কত হয়েছেন? 100 নিচে আপনাদের আসন আছে। আলিবাবু একটু কাউন্টার আমাদের একটা তো শুনতে হবে। আসন আলিবাবু, বলতে আমরা 240 আলিবাবু আছি। কাউন্টার একটা একটু আলিবাবু। শুনে নিন। কাউন্টার একটা করতে চাইছেন আবু বাবু। বাবু বলুন। আমি কাউন্টার অ্যাটাক না, আমি বলছি দ্য বাঞ্চ অফ থটস বইটা আপনি পড়েছেন? ওটা কার লেখা জানেন? কি করেছে বলুন? কার আপনারা লেখা? বইয়ের মধ্যে থাকুন, কার আমরা লেখা? কাজের মধ্যে আছি। কার লেখা? দ্য বাঞ্চ অফ থটস বইটা কার লেখা? আবু বাবু, আপনারা বইয়ের মধ্যে আপনি আমার থাকুন, প্রশ্নের আমরা উত্তর দিন। কাজের আপনি মধ্যে আছি। আরএসএস এর না না আবু বাবু, আপনি জানলে আপনি বলে দিন না। আপনার একটা না আবু বাবু প্লিজ। হিউম্যানিজম বলুন, যেটাই বলুন না কেন, আপনি আমাকে আপনি আমাকে আরএসএস সম্বন্ধে এত কথা বলছেন। আমি দ্য বাঞ্চ অফ থটস কার লেখা? দ্য বাঞ্চ অফ থটস কার লেখা? কথা বলেন। রাষ্ট্রীয় দ্য বাঞ্চ, স্বয়ংসেবক সংঘ আপনি ভারতবর্ষের দাদা, পৃথিবীর সর্ববৃহৎ একটা সংগঠন। হিন্দু দ্য বাঞ্চ অফ থটস কার লেখা? দ্য বাঞ্চ অফ থটস কার লেখা? আবু বাবু প্লিজ, আপনি যা বলতে চাইছেন ক্লিয়ারলি বলে দিন। আলী বাবু বলছেন যে আপনারা বইতে থাকুন, তারা কাজে থাকছে। উত্তর দিয়ে দিয়েছেন তিনি। আবু বাবু আপনার থেকে জানবো, বলুন। গোলবালকারজির লেখা এই বইটা যদি বাংলার মহিলা সমাজে মধ্যে একজন মহিলা পড়েন বা প্রতিটা মহিলা পড়েন, ভারতীয় জনতা পার্টির দিকে আর আরএসএস এর দিকে ঘুরে তাকাবেন না। এখানে মহিলাদের সম্বন্ধে এই আপনি এবার 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 আমাকে বলতে এটা কি? এটা কি হিন্দু? এটা আগে বলুন। এটা কি? রাহুল গান্ধী কি হিন্দু? এটা আগে জিজ্ঞেস করুন। আমরা অন্যদিকে চলে যাচ্ছি। আমার হাতে সময় আর নেই। একদম একদম অন্তিম দণ্ডের দিকে আমরা এগোচ্ছি। আমি দুজনকেই থামাচ্ছি। আমি এখানে সরাসরি অনাবিল বাবুর কাছে যাবো। অনাবিল বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি তো বলারই সুযোগ পেলাম না। আজ আমাদের হাতে সময় একদম সংকীর্ণ, প্লিজ বলুন। না, আপনি আমাকে সময় দিলেন কখন? এই যে অনাবিল বাবু, আপনি বলেন আপনাকে সময় দেওয়া হচ্ছে না, আলীবাবু বলছে আলীবাবুকে আমরা কাউন্টার অ্যাটাক করার সুযোগ দিচ্ছি না। আবু বাবু আমাদের দিকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, বলছি আমরা যাব কোন দিকে? অনাবিল বাবু বলুন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বেশ, ঠিক আছে, 1 মিনিট নয়, আমাকে 1 মিনিটের থেকে একটু বেশি সময় দিতে হবে, কারণ আমাকে সময়ই দেননি। আপনি নিজে খুব ভালো করে দেখেছেন। বেশ, আমি বলছি তাহলে আপনার জন্য 2 মিনিট গ্রান্ট করলাম, বলুন। না, হ্যাঁ, আমরা ভারতবাসী, আমরা এমন দুর্ভাগা যে এমন দুর্ভাগ্য আমাদের, এমন একজন দায়িত্বজ্ঞানহীন মানুষের হাতে আমাদের দেশের ক্ষমতা আছে যে তিনি তার কোনো দায়িত্বই পালন করেন না। মণিপুর জ্বলছে, তার কোনো দায়িত্ব নেই। অরুণাচল প্রদেশে চীন ঢুকে বসে আছে, তার কোনো দায়িত্ব নেই। 56 ইঞ্চি ছাতি সেখানে 16 ইঞ্চি হয়ে গেছে। ছত্তিশগড়ে হাঁসমুখ জঙ্গলের 1,70,000 হেক্টর গাছ কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, তার কোনো দায়িত্ব নেই। কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে ঘোটালা হচ্ছে, তার কোনো দায়িত্ব নেই। তিনি 140 কোটি ভারতবাসীর তিনি প্রধানমন্ত্রী, তিনি আরএসএস দপ্তরে যেতে পারেন, তিনি নিরপেক্ষ হয়ে ভারতবর্ষের যে অন্যান্য ধর্মীয় আস্থানাগুলো, ধর্মীয় সংস্থাগুলো আছে, সেখানে তিনি আজ পর্যন্ত যাওয়ার সাহস দেখাতে পারেন না। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা সেই এরকম একজন প্রধানমন্ত্রীর ভারতবর্ষে আমরা বাস করছি। বেশ, আপনার এখনো সময় শেষ হয়নি অনাবিল বাবু, আপনি এখনো বলতে পারেন। ঠিক আছে, আমি এখানেই শেষ করে দিলাম, আপনাকে সময় দিয়ে দিলাম। সে কি? বেশ দিয়ে দিলাম। বেশ, আর কোনো কমপ্লেন নেই তো? বেশ, আমি এখানে কমপ্লেন নেই, মানে কমপ্লেন তো আছেই। হ্যাঁ, বলুন। রাষ্ট্র মানে আমাদের আলী হোসেন বাবু বারবার মানে উনি বিজেপির স্তুতি গান গেয়ে যাচ্ছেন। উনি রাষ্ট্রসংঘের রিপোর্টটা উনি বেশ, আবারও 1 মিনিট দেওয়া হোক। অনাবিল বাবু আবার বলতে চাইছেন, ফ্লোতে এসছেন, বলুন। হ্যাঁ, রাষ্ট্রসংঘে যে রিপোর্টটা পেশ করেছে রাষ্ট্রসংঘ, সেখানে ভারতে গরিবের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। যেখানে আমরা গত বছরে 193টা দেশের মধ্যে 115তমতে ছিলাম, সেখানে এই বছরে যে রিপোর্ট, সেখানে আমরা 117তে নেমে এসেছি। অর্থনীতির উন্নয়ন থমকে গেছে, শিক্ষা, স্বাস্থ্য এবং সমস্ত কিছুতে আজকে অবনমন ঘটেছে। মোদিজির আমলে 30 থেকে 32% ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে। ভারত ক্রমশ ধর্মীয় অসহিষ্ণু দেশে পরিণত হচ্ছে। এটা অস্বীকার করতে পারবেন আমাদের আলী সাহেব? করতে বলুন ওনাকে। বেশ, এটা এবার সরাসরি আমি আলীবাবুর কাছেই যাব, কিন্তু তার আগে আলীবাবু উত্তর অবশ্যই দেবেন, কিন্তু তার আগে আমাকে অম্বিকেশ বাবুর কাছে যেতে হবে। অম্বিকেশ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন।
দেখুন, আজকে যে মোদী দেশের প্রধানমন্ত্রী আরএসএস এর দপ্তরে গেছেন, এটা নিয়ে আমার কোনো বলার নেই। উনি যেতেই পারেন, এবং আজকে কি তিথি, জন্মতিথি আছে, যেতেই পারেন। কিন্তু আমি খুব স্পষ্টভাবে যেটা আমি বলতে চাই, বিজেপি আরএসএস দ্বারাই পরিচালিত, এবং বিজেপি সংবিধানের নামে শপথ গ্রহণ করে সরকার পরিচালনা করলেও সে আমরা অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রে দেখছি, নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দেখছি, আরএসএস যে এজেন্ডা, হিন্দুত্বের যে কাজ, হিন্দু ভোটকে কনসলিডেট করা, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই কাজটা তারা করছে। এবং অটল বিহারী বাজপেয়ীর সময় যেভাবে করা হয়েছিল, এখন সেটাকে বলগাহীন ভাবে সংবিধানকে তোয়াক্কা না করেই করা হচ্ছে। আগে কিছুটা ম্যানেজ করে চলা হচ্ছিল, এখন তার থেকে এটা একবার বলগাহীন ভাবে করা হচ্ছে। এবং আগামী দিনে সেইভাবে কিভাবে এই কৌশলটা করা যাবে, যে আমাদের পশ্চিমবঙ্গে এসে আমরা কি দেখছি, একেবারে সনাতনী হিন্দু দ্বারা সবাই বিজেপিকে ভোট দিন, অর্থাৎ হিন্দু রাষ্ট্রের খেলাটাই তারা খেলবে। এখন কখনো কখনো আরএসএস এর সঙ্গে বিজেপির কোথাও কোথাও বোঝাপড়াতে সমস্যা হতে পারে। এরা বলবে এই পথে হাঁটো, ও বলবে এই পথে হাঁটলে আমি বেশি হিন্দু রাষ্ট্র তাড়াতাড়ি তৈরি করতে পারবো। এই লড়াই থাকতেই পারে অন্দরে, কিন্তু মূল কাজটা হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার কাজ বিজেপিও করতে চাইছে, এবং আরএসএস এর তো সেটা মূল এজেন্ডাই। একেবারে অম্বিকেশ বাবুর কথা নিশ্চয়ই আমাকে একটু বলতেই হচ্ছে, তার কারণ মূলত যখন এই হিন্দু রাষ্ট্রর কনসেপ্ট আসছে বারংবার করে, বাংলার উদাহরণ যখন অম্বিকেশ বাবু টানছেন, তখন একটি বিষয় বলতেই হয়, মোথাবাড়ির ঘটনা সত্যি অত্যন্ত নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তার কারণ কে কোন ধর্মের হয়ে প্রচার করবেন, কে কোন ধর্মকে বিশ্বাস করবেন, এটা যেমন সত্যি কেউ কাটতে পারেন না, ঠিক একই রকমভাবে এভাবে কমিউনাল রাইট যেটা অলরেডি লেগে গিয়েছে বলে বলা যাচ্ছে, সে জায়গাতেও প্রশ্নচিহ্ন তৈরি করছে। তাহলে কোন দিকে যাচ্ছে বাংলার রাজনীতি? আমি ঠিক এখানেই সরাসরি আলীবাবুর কাছেও যাবো। আলীবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস আমরা দুটো সংগঠনই হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদী সংগঠন এবং সেবামূলক সংগঠন। ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংঘ অফিসে গিয়েছেন। আমাদের সংঘের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের জন্মতিথি আজকে, সেই জন্মতিথিতে তিনি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, এবং মাধব নেত্রালয়ের তার যে সেবামূলক প্রতিষ্ঠান, সেই সেবামূলক প্রতিষ্ঠানে গিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন। সেই জন্য আরএসএস এর যাবতীয় যে নির্দেশ ভারতীয় জনতা পার্টি আমরা শিরোধার্য করে চলি। আরএসএস এর পজিটিভ যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে আমরা সমর্থন করে দেশের মানুষের কাছে সেটা প্রচার করি। আজকে মাননীয় আমার বিপক্ষে বন্ধুরা যে কথাগুলো বললেন, তার পরিপ্রেক্ষিতে একটি কথা শুধু বলতে চাই, ভারতবর্ষে 85% মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ এই ভারতবর্ষে বসবাস করে। অটোমেটিক ভারতবর্ষ হিন্দুস্তান হয়েই আছে, যার অপর নাম হচ্ছে ভারতবর্ষ এবং হিন্দুস্তান। যেহেতু ভারতবর্ষ হিন্দুস্তান, স্বাভাবিক কারণে নতুন করে আর হিন্দুস্তান বলার কোনো অবকাশ থাকে না। ভারতবর্ষের মানুষ বরাবরই হিন্দুস্তানে বসবাস করে, তাই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সেই কারণে আমরা বলতে চাই যে হিন্দু সরকার বা হিন্দু স্থাপনা যদি আগামী দিনে ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়, আমরা ভারতীয় নাগরিক, আমরা এটাকে সমর্থন করি। ভারতবর্ষের মানুষকেও বলবো, হিন্দু রাষ্ট্র গঠনের পক্ষে আপনারাও সহমত হয়ে এগিয়ে আসুন। আর রাষ্ট্রবিরোধী শক্তি যারা চিরতরেই থাকবে, মহাভারতে ছিল, আপনার রামায়ণে ছিল, সবাই রাষ্ট্রবিরোধী কিছু শক্তি ছিল, তারা থাকবেই। আমাকে এখানে আবুবাবুর কাছে যেতে হবে। আমি অবশ্যই আলীবাবুর কথা প্রসঙ্গে কিছু কথা শেষে বলবো, কিন্তু তার আগে আবুবাবুকে বলবো। আবুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। যে পরিবার থেকে ইন্দিরা গান্ধী দেশের জন্য শহীদ হয়েছেন, যে পরিবার থেকে রাজীব গান্ধী দেশের জন্য শহীদ হয়েছেন, সেই পরিবার, সেই শহীদ পরিবারকে, যে পরিবার স্বাধীনতার আন্দোলনের লড়াই লড়েছে, জেলে গেছেন, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সব রকমের সহযোগিতা করেছেন, যে পরিবার, সেই পরিবারকে রাষ্ট্রবিরোধী শক্তি বলছে। এবং কে বলছে? যে ভদ্রলোক গোলওয়ালকারজি দ্য বাঞ্চ অফ থটস নামটাই শোনেননি, পড়েননি, তার কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কি দুরবস্থা এবং কাদের হাতে ভারতীয় জনতা পার্টি আছে, এর বেশি আমার আজ কিছু বলার নেই। ভারতীয় জনতা পার্টির চৈতন্য হোক, এইটুকু বলতে চাই। বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের 4 জনকেই অশেষ ধন্যবাদ ট্রাই টিভি বাংলায় আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য।
যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, যেরকম আলীবাবু বলছেন না যে হিন্দুদের জন্য হিন্দু রাষ্ট্র এবং হিন্দুদের 85% এরকম মানুষ রয়েছে, নানান রকম ক্যালকুলেশন তিনি বলছেন, সমীকরণ তৈরি করবার চেষ্টা করছেন। দেখুন, হিন্দু রাষ্ট্র এই শব্দটার মধ্যেই না অনেক বেশি মাহাত্ম্য রয়েছে। তার কারণ হিন্দু রাষ্ট্র বলতে বা হিন্দু বলতে আমরা কি বুঝি তার ওপর ব্যাখ্যা করে এই হিন্দু রাষ্ট্র এই শব্দটা হয়তো ব্যবহার করা যায়। আমি জানি না আলীবাবু বা আলীবাবুদের দল ঠিক হিন্দু বলতে কি বোঝেন বা হিন্দু বলতে কি বোঝাতে চান, যদিও বা ঠিক এই জায়গাতে আরএসএস হিন্দু বলতে কি বোঝেন তার সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় যখন তারা কার্যত বলেন বেদ, গীতা এবং অন্যান্য প্রাচীন গ্রন্থ নিয়ে পড়াশুনো করবার জন্য এবং সেই ভিত্তিক শিক্ষা এবং জীবনযাপনের পদ্ধতি প্রস্তাব করেন। তখনই বোঝা যায় যে আরএসএস হিন্দু বলতে কি বোঝেন এবং ঠিক বিজেপি আরএসএস হিন্দু বলতে কি বোঝে। অর্থাৎ এই হিন্দু রাষ্ট্র, হিন্দু এবং হিন্দুত্ব এই তিনটে শব্দ কিভাবে ব্যাখ্যা করলে আরএসএস বা বিজেপিকে আলাদা করা হয় আমরা জানি না। যদি আপনারা জানেন অবশ্যই বলবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি বিষয় আমাকে আজ বলতেই হচ্ছে। দেখুন, আবু বাবুরাও বলেন নাকি আমরা বিজেপির হয়ে কথা বলি, তৃণমূল কংগ্রেস বলে আমরা বিজেপির হয়ে কথা বলি, বিজেপি বলেন তাকে কার্যত আমরা কোণঠাসা করছি এবং তাদের হয়ে কথা বলছি না, অর্থাৎ তাদের এগেনস্টে কথা বলছি। এবার আপনারাই বিচার করুন আমরা কাদের হয়ে কথা বলছি। সাধারণ মানুষের হয়ে হয়তো কথা বলছি, উত্তরটা আপনাদের থেকে সেটাই আসবে, অন্তত সেটাই আশা রাখছি। আর এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়, ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার।